আদৌ কি আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ভয়েস কিনা, সেই আলোচনাটা কিন্তু সামনে এসছে। আর সেটাকে আমি ব্যতি রেখে যদি বলতে চাই, যেই ক্লিপটি দেখানো হয়েছে, যে কোনো মানুষ, যে কোনো কমন সেন্সের মানুষ সেটা যদি শোনে, তাকে কিন্তু তার সাথে আগে পরে কি হয়েছে সেটাও কিন্তু ভাবতে হবে। যে এটা কি আমাদের কিছু পুলিশ সদস্যের প্রতি ব্যাপক আক্রমণের কারণে একজন সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল অনুমতি চাচ্ছিলেন আত্মরক্ষার্থে, তাদের কি যেই লেথাল ওয়েপন সেটাকে ব্যবহার করতে দেওয়ার অনুমতি চাচ্ছিলেন, নাকি প্রোঅ্যাক্টিভলি তিনি নিজ থেকে বলছিলেন যে সবাইকে লিথাল ওয়েপন ইউজ করতে? এই প্রশ্নটা তো আসবে, এবং সেই প্রশ্নটার সমাধানের জন্য কিন্তু আগে এবং পরে, যেটাকে আমরা বলছি কনটেক্সট, সেই কনটেক্সটটা কিন্তু ভেবে দেখতে হবে। এখন আমাদের দৃষ্টিতে, আমি যদি ব্যক্তিগতভাবে, আমাদের না বলে আমি বলি আমার দৃষ্টিতে, আমি যদি ব্যক্তিগতভাবে সেটাকে মূল্যায়ন করতে চাই, যে কোনো রাষ্ট্রপ্রধানের এখতিয়ার আছে যে কোনো পরিস্থিতিতে রাষ্ট্রের অস্তিত্বের মূল একটি জায়গা থাকে হচ্ছে পুলিশ বা সেই রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়, তাহলে সেটা রাষ্ট্রপ্রধান হওয়ার প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে তো স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই সিদ্ধান্ত দিতে পারেন যে রাবার বুলেটের বদলে বা ছড়রাগুলির বদলে সেখানে লেথাল ওয়েপন ব্যবহার করা ছাড়া কোনো উপায় নেই। আমরা আজকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার নফেলকে। ব্যারিস্টার মহিবুল হাসান নফেল, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য। একটি খবর সারা বাংলাদেশে, বিশেষ করে বিশ্বজুড়ে আলোচিত হয়েছে, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিবিসি একটি প্রতিবেদন ছেপেছে। নিশ্চয়ই আপনি সেই প্রতিবেদনটি দেখেছেন। সেই প্রতিবেদনটিতে একদম পরিষ্কার করে বলা হয়েছে যে এক্স বাংলাদেশ লিডার authorized deadly crackdown leaked audio suggest, অর্থাৎ তিনি একটি অডিও বার্তায় মারণাস্ত্র ব্যবহার করবার জন্য নির্দেশনা দিয়েছিলেন। এই প্রতিবেদনটিতে আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ। প্রথমত হচ্ছে তারা যে ডকুমেন্টারিটি বানিয়েছে সেখানে তারা একটা ডিসক্লেইমার দিয়েছে। এই ডিসক্লেইমারটি হচ্ছে, এই প্রতিবেদন যার বিষয়ে করা হয়েছে, অর্থাৎ আমাদের নেত্রী শেখ হাসিনা, তার ক্রিমিনাল যে লাইবিলিটি বা দোষী হওয়া কোনো অপরাধের বিষয়ে, সেটার বিষয়ে কোনো কিছু ইন্ডিকেট করে না, বা সেই বিষয়ে কোনো কিছু কোনো ইনফ্লুয়েন্স যাতে ড্র না করে, সেটাই কিন্তু বলা হয়েছে। ডিসক্লেইমারটা কিন্তু সেখানে আছে। আর আরেকটি প্রাথমিকভাবে আমার মূল্যায়ন হচ্ছে, যেই বিষয়ে তারা নিশ্চিত নয়, অর্থাৎ এখনো পর্যন্ত এটি একটি গ্রে এরিয়া, আর যেই বিষয়ে তাদের কোনো এখতিয়ার নেই, তারা কোন যুক্তিতে এই তদন্তটা করেছে, যেটা ইতিমধ্যেই নানানভাবে বিতর্কিত, সেই বিতর্কের সমাধানের দায়িত্বটা তাদেরকে কে দিয়েছে, এই আলোচনাগুলো কিন্তু সামনে এসছে। যাই হোক, তারা যেহেতু তথাকথিত একটি ইনভেস্টিগেশন করেছে, এই বিষয়টি আদৌ কি আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ভয়েস কিনা, সেই আলোচনাটা কিন্তু সামনে এসছে। আর সেটাকে আমি ব্যতি রেখে যদি বলতে চাই, যেই ক্লিপটি দেখানো হয়েছে, যে কোনো মানুষ, যে কোনো কমন সেন্সের মানুষ সেটা যদি শোনে, তাকে কিন্তু তার সাথে আগে পরে কি হয়েছে সেটাও কিন্তু ভাবতে হবে। যে এটা কি আমাদের কিছু পুলিশ সদস্যের প্রতি ব্যাপক আক্রমণের কারণে একজন সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল অনুমতি চাচ্ছিলেন আত্মরক্ষার্থে, তাদের কি যেই লেথাল ওয়েপন সেটাকে ব্যবহার করতে দেওয়ার অনুমতি চাচ্ছিলেন, নাকি প্রোঅ্যাক্টিভলি তিনি নিজ থেকে বলছিলেন যে সবাইকে লিথাল ওয়েপন ইউজ করতে? এই প্রশ্নটা তো আসবে, এবং সেই প্রশ্নটার সমাধানের জন্য কিন্তু আগে এবং পরে, যেটাকে আমরা বলছি কনটেক্সট,
সেই কনটেক্সটটা কিন্তু ভেবে দেখতে হবে। এখন আমাদের দৃষ্টিতে, আমি যদি ব্যক্তিগতভাবে, আমাদের না বলে আমি বলি আমার দৃষ্টিতে, আমি যদি ব্যক্তিগতভাবে সেটাকে মূল্যায়ন করতে চাই, যে কোনো রাষ্ট্রপ্রধানের এখতিয়ার আছে যে কোনো পরিস্থিতিতে রাষ্ট্রের অস্তিত্বের মূল একটি জায়গা থাকে হচ্ছে পুলিশ বা সেই রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়, তাহলে সেটা রাষ্ট্রপ্রধান হওয়ার প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে তো স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই সিদ্ধান্ত দিতে পারেন যে রাবার বুলেটের বদলে বা ছড়রাগুলির বদলে সেখানে লেথাল ওয়েপন ব্যবহার করা ছাড়া কোনো উপায় নেই। যেমন আমি যদি উদাহরণ দেই, হোলি আর্টিজানের যেই জঙ্গি হামলাটি হলো, সেইখানে কি যে কোনো সময়ে কোনো রাষ্ট্রপ্রধান, কোনো সিকিউরিটি হেড, রাষ্ট্রপ্রধান পর্যায়ে না যাই, কোনো দায়িত্বপ্রাপ্ত সিকিউরিটি প্রধান, নিরাপত্তা প্রধান কি সেখানে বলবেন যে লাঠি দিয়ে এই গ্রেনেড এবং অটোমেটিক রাইফেল নিয়ে আসা জঙ্গিদেরকে প্রতিহত করো? সেটা তো সম্ভব নয়। বিবিসির যেই কাজটি এখানে করেছে সেটা আমি বলি প্রিমেডিটেটেড, এবং যারা এই মেটিকুলাস ডিজাইন যেটা বলছে, সেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে আপনি জানেন যে বিবিসি, সেখানে আমরাও তো বিবিসির সাথে কাজ করেছি বা বিবিসিকে, সেখানে নানানভাবে নানান কিছু প্রচার করার একটা প্রক্রিয়া আছে, সেটা তারা করেছে। আমরা সেটার প্রতিবাদ করি, আমরা সেই বিষয়ে ব্যাখ্যা চাই, এবং আজকের কনটেক্সটে সেটা প্রচার করার কারণটা কি, উইদাউট গিভিং এনি কনটেক্সট টু দ্য কনভারসেশন। আরেকটা বিষয় বলছে যে আওয়ামী লীগের স্পোকস পার্সন এই কথাটা বলেছে, স্পোকস পার্সনের নাম পর্যন্ত তারা বললো না। অর্থাৎ তারা কি আমাদের ব্যাপারে যে নিষেধাজ্ঞা দিয়েছে, অবৈধ, বেআইনি, অসাংবিধানিক নিষেধাজ্ঞা, সেটাকে সম্বন্ধে কি আমাদের কারো নাম বলছে না? তো এই প্রশ্নগুলো কিন্তু রয়ে গিয়েছে। আমি মনে করি যদি এটা আমাদের নেত্রীর সিদ্ধান্তও হয়ে থাকে, তাহলে আমাকে ভাবতে হবে কোন প্রেক্ষিতে তিনি সিদ্ধান্তটা দিতে বাধ্য হয়েছেন। আমি দেখছি যেখানে আরেকটি বিষয় সেখানে আসা উচিত, যে অর্থাৎ এই আন্দোলনের শুরু থেকে কিন্তু লেথাল ওয়েপন ব্যবহার করার কোনো অনুমতিই ছিল না। যদি আমি ধরে নিই এই অনুমতির বিষয়টা সামনে এসছে, অর্থাৎ অনুমতি ছিল না, সেখানে অনুমতি ছিল না লিথাল ওয়েপন, মারণাস্ত্র ব্যবহার করার অনুমতি ছিল না, সেখানে তাহলে এই সিদ্ধান্তটা নেয়ার আগে যেই মৃত্যুগুলো হয়েছে, সেই মৃত্যুগুলো কারা তাহলে দায়ী? পুলিশ যদি লিথাল ওয়েপন ব্যবহার করার জন্য একটা পর্যায়ে গিয়ে অনুমতি চেয়েই থাকে, তাহলে সেই সময়টা আমাকে দেখতে হবে, টাইম লাইনটা দেখতে হবে। এটা কি সিরাজগঞ্জে পুলিশের সদস্যদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলার পরে বলা হয়েছে, নাকি একেবারে শুরুতে বলা হয়েছে? এই কনটেক্সট গুলো না বলে বিবিসি যেটা করেছে সেটা একেবারেই অনৈতিক। তো আমার যেটা মূল্যায়ন সেটা হচ্ছে প্রিমেডিটেটেড একটি কাজ তারা করেছে, সুপরিকল্পিতভাবে। এবং আমরা জানি যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের পিআর এজেন্সির মাধ্যমে অনেক কিছুই করা যায়, এবং সেই ক্ষেত্রে এটা যে তাদের মাধ্যমে করা হয়নি সেই আশঙ্কাও কিন্তু আমরা উড়িয়ে দিতে পারি। আমরা একটু শুনি, যদিও এটি গণমাধ্যমের কল্যাণে আপনারা নিশ্চয়ই এটি দেখেছেন। সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাখতে, মানে সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো দেখে ফেলবে। নামার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। তো এখন জি, মানে শব্দটা আমি যদি ধরে নেই যে এটা সত্য, এখন মানে হচ্ছে তখন কিন্তু করেনি, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে সেই সিদ্ধান্তটা দেয়া হলো। সেই সময়টা কোন সময়? এখন ব্যবহার করবে, অর্থাৎ আগে ব্যবহার করার অনুমতি ছিল না, তাই না? আমি যদি ধরে নেই এটা তার কণ্ঠস্বর, যেটার বিষয়ে ব্যাপক বিতর্ক আছে, সমালোচনা হচ্ছে, আলোচনা আছে, এখন করবে মানে হচ্ছে যেই কথাটা বলা হচ্ছিল, শেখ হাসিনা প্রথম থেকেই এই আন্দোলন দমানোর চেষ্টা করেছে, মারণাস্ত্র ব্যবহার করার জন্য নির্দেশনা দিয়েছে, সেখানে তো এটা ভেস্তে যায়। কথাটা কিন্তু বলা হয়েছে এখন। সুতরাং এখন মানে কখন? অর্থাৎ একটা পর্যায়ে যখন সীমা অতিক্রম করেছে,
তখন সেই এখনটা হয়েছে। আমার বক্তব্য হচ্ছে সেটাই। আমরা আরেকটু বিশ্লেষণে যাওয়ার আগে আমরা বিবিসি যে প্রতিবেদনটি করেছে তার একটি বাংলা ভার্সনও বিবিসি বাংলায় এসেছে, আমরা সেটিও একটু আপনার নজরে আনতে চাই। নিশ্চয়ই আপনি সেটিও দেখেছেন, তবে দর্শক যারা দেখেননি সেই জায়গাটিতে একটি পুলিশের বক্তব্য দেয়া হয়েছে, আপনি নিশ্চয়ই সেটি দেখতে পাচ্ছেন পর্দায়। দেখতে পাচ্ছেন। পুলিশের বক্তব্যটিতে বলা হয়েছে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের সময় এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটে, যেখানে তৎকালীন পুলিশ বাহিনীর কিছু সদস্য অতিরিক্ত বল প্রয়োগে লিপ্ত হন এবং আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে অপেশাদার আচরণ প্রদর্শন করেন। তাদের এমন কর্মকাণ্ডের ফলে প্রাণহানির ঘটনা ঘটে। এটি বাংলাদেশ পুলিশের বক্তব্য। তারপর আরো একটি বক্তব্য এসেছে, আমরা সেটিও একটু দেখাতে চাই। বাংলাদেশ পুলিশ ইতিমধ্যে পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষভাবে বিষয়টি তদন্ত কার্যক্রম শুরু করেছে। গণ আন্দোলন সংক্রান্ত যাবতীয় ফৌজদারি মামলা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে, যাতে ঘটনার সঙ্গে যুক্ত প্রতিটি অপরাধীকে আইনের আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিত করা যায়। মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং স্বচ্ছতা প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশ পুলিশ সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ। এটি পুলিশের বক্তব্য। এখন আসুন, আওয়ামী লীগও এখানে একটি বক্তব্য দিয়েছে। শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের বক্তব্য। আপনি খেয়াল করুন, এখানে আপনার দলের পক্ষ থেকে একটি বক্তব্য আপনারা দিয়েছেন। আমি জানি না এটি বিবিসি কাকে কোট করেছে, এবং বিবিসি কিন্তু এটি পরিষ্কার করেনি যে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের মুখপাত্রের বক্তব্য। হ্যাঁ, কিন্তু আমি পড়ে শোনাচ্ছি। যে কোনো মৃত্যুই দুঃখজনক, তবে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা যেসব সিদ্ধান্ত নিয়েছিলেন পরিস্থিতি বিবেচনায় সেগুলো ছিল সংগতিপূর্ণ। প্রাণহানি কমিয়ে আনার লক্ষ্যে সরল বিশ্বাসে সেগুলো গ্রহণ করা হয়েছিল। মাঠ পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ধরনের পদক্ষেপ নিয়েছে সেগুলোর কৌশল নির্ধারণ বা নির্দেশনা প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বের কোনো সম্পৃক্ততা ছিল না। এবং সর্বশেষ বিবিসি শেখ হাসিনার কথোপকথনের যে টেপ রেকর্ডিংটির কথা বলেছে সেটা আসল কিনা তা আমরা নিশ্চিত নই, তবে কোনো অবস্থাতেই উক্ত রেকর্ডিংটি শেখ হাসিনার বেআইনি কোনো উদ্দেশ্যের প্রতিফলন ঘটায় না। আপনি এটি দিয়ে কি বলবেন? এই আপনার দলের মুখপাত্রের এটি বক্তব্য। প্রথমত হচ্ছে এই মুখপাত্রটা কে সেটা কিন্তু বিবিসি প্রকাশই করলো না, কারণ মুখপাত্রের নাম প্রকাশ না করার মতন দল বাংলাদেশ আওয়ামী লীগ না। আমাদের দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের, তিনি মিডিয়াকে প্রতিনিয়ত, বাংলাদেশের মিডিয়া তো আমাদের বক্তব্য নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে, বাংলাদেশের মিডিয়া ব্যতীত সারা পৃথিবীর সকল মিডিয়াতে তিনি বক্তব্য রাখছেন। মুখপাত্রটা কি তিনি, বা আমরা যারা মিডিয়াতে বক্তব্য রাখছি মুখপাত্রটা কে? এই মুখপাত্র কি গোস্ট মুখপাত্র, একজন গোস্ট স্পোকসপারসনের রেফারেন্স দিয়ে বিবিসি সেটা করলো? এটা এই বিষয়ে আমি প্রথমত একটা বলতে চাই যে সেটা আনপ্রফেশনাল, কারণ আওয়ামী লীগ is an open legal valid political party within Bangladesh and they have branches across the world. So আমাদের মুখপাত্র could be sitting in London and should not be fearing for his life if they are out of the country. দেশের ভেতরেও যদি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে বলতে পারতো যে দেশের ভেতরে থাকার কারণে আমি নাম প্রকাশে অনিচ্ছুক। তো সেই ক্ষেত্রে বিবিসি আসলে কাকে উদ্ধৃতি দিয়েছে সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। আর একটা বিষয় তো এখান থেকে পরিষ্কার হলো যে এখানে রাজনৈতিক নেতৃত্বের সম্পৃক্ততার বিষয়টা বলা হয়েছে, বা বাংলাদেশ পুলিশের সদস্যদের যে সমস্ত সদস্যরা যদি বলে থাকি অতিরিক্ত বল প্রয়োগের বিষয়টি সেখানে সামনে এসছে। এখন এইটা যদি বর্তমান পুলিশ প্রশাসনের কাছ থেকে এসে থাকে, তারা স্বাভাবিকভাবেই তাদের প্রচেষ্টাটা থাকবে যে নিজেদের উপরে দায়িত্বটা নিয়ে সেই ক্ষেত্রে নিজেদেরকে দায়ী করা, যাতে করে তারা যে কোনো ভাবেই পূর্বের নেতৃত্ব দেওয়া, রাজনৈতিক নেতৃত্ব দেওয়া ব্যক্তিদেরকে সেইভাবে করে দায়ী করতে পারে। কিন্তু তারাও কিন্তু সেখানে বলছে যে ইট হ্যাজ টু বি ইনভেস্টিগেটেড, উইদাউট এন ইনভেস্টিগেশন দে ক্যানট কমেন্ট। আমাদের এই জায়গার ক্ষেত্রে
একজন পুলিশ সদস্য বা পুলিশের যে দায়িত্বপ্রাপ্ত অফিসার তার ক্ষমতা কিন্তু সেনাবাহিনীর একজন দায়িত্বপ্রাপ্ত অফিসারের চাইতে বেশি। ফৌজদারি কার্যবিধিতে পুলিশের যে সক্ষমতা, পুলিশের কিন্তু সুনির্দিষ্ট কিছু এখতিয়ার কিন্তু দেয়া আছে, যেটা কিন্তু মন্ত্রী হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীরও নেই। একজন থানার ওসি সিআরপিসি অনুসারে যে এখতিয়ার আছে সেটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীরও নেই। একইভাবে এখন যে মিলিটারি অফিসাররা মাঠে আছেন তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সরকারকে দিতে হয়েছে, কিন্তু পুলিশের কিন্তু সেই ক্ষেত্রে অনেক বেশি ফ্রিডম, কারণ দে আর ট্রেইন টু পুলিশ। তো সেই ক্ষেত্রে একজন পুলিশ সদস্য তার জীবন রক্ষার্থে সেইখানে দাঙ্গা দমনের উদ্দেশ্যে, জঙ্গি নিধনের উদ্দেশ্যে, তার প্রতি শারীরিক আক্রমণ থেকে তাকে রক্ষার্থে এবং তার সহকর্মীদেরকে রক্ষার্থে তাকে যদি লেথাল ওয়েপন নয়, শুধুমাত্র যে কোনো যেই আত্মরক্ষার্থে ভূমিকা নিতে হবে, সেটা সরাসরি তার পুলিশের যেই অপারেটিং ম্যানুয়াল আছে, পুলিশ কোড আছে, সেখানে পুলিশ ম্যানুয়াল আছে, কিন্তু সেখানে কিন্তু পরিষ্কার লেখা আছে, সো হি ইজ এন্টাইটেলড টু ইউজ ফোর্স টু ডিফেন্ড হিমসেলফ and to protect public security। এখানে প্রধানমন্ত্রীর অনুমতির প্রয়োজন নেই, কিন্তু প্রধানমন্ত্রী বলুক বা না বলুক, তো এইখানে যেখানে তার সরাসরি সেই এখতিয়ার আছে, সেইখানে একজন সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল যদি প্রধানমন্ত্রীর কাছে এখতিয়ার নেয়ার জন্য বা অনুমতি নেয়ার জন্য যেয়ে থাকেন, সেটা তো আমি মনে করি অনেক বিশাল কাজ হয়েছে। পুলিশ তো চাইলেই অনেক কিছু করতে পারতো, কিন্তু সেখানে কিন্তু অনুমতি নেয়ার জন্য যদি যাওয়া হয়ে থাকে, এটা তো আমি মনে করি অনেক বেশি অ্যাডভান্সমেন্ট ইন পুলিশ ডিসিশন মেকিং। আমি আরেকটা বিষয় একটু জানতে চাই যে এই অডিও রেকর্ড তো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানুয়ারি থেকে ঘুরে বেড়াচ্ছে, তো জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এই 6 মাস ধরে বিবিসি কি ইনভেস্টিগেশন করলো, এবং বিবিসি বলছে এটি তাদের বিবিসি আই এটা ভেরিফাই করেছে। এদিকে আবার চিফ প্রসিকিউটর বলছেন, অ্যাটর্নি বলছেন এটি তাদের ডকুমেন্ট, তাদের অনুসন্ধান, এবং এই ডকুমেন্টটি আদালতের কাছেই রয়েছে। তো আদালত বাংলাদেশের এই চিফ প্রসিকিউটর বলছেন যে তার কাছে রয়েছে, তো বিবিসিও দাবি করছে এটি তাদের অনুসন্ধান। তো এখন আমাদের আপনারা বলছেন আপনাদের যে স্পোক পার্সনের কথা বিবিসি উল্লেখ করেছে সেটি আপনার দলের নয় এবং নামটি উল্লেখ নেই। তো এখন এই প্রতিবেদনের বিরুদ্ধে আপনারা অফিসিয়ালি কি এটিকে ডিনাই করছেন, বা আপনারা কি মনে করছেন যে এখানে ভুল তথ্য প্রকাশিত হয়েছে, অথবা আপনাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছিল না? এখন আপনারা কি বিবিসি কে প্রতিবাদ জানিয়েছেন কিনা এই বিষয়ে? সেই বিষয়ে আমাদের দলের ঊর্ধ্বতন যারা নেতৃবৃন্দ আছেন তারা সিদ্ধান্ত নেবেন। সেই সিদ্ধান্তের জায়গায় আমি হয়তো বা নেই, আমি এখনো নেই, তো সেক্ষেত্রে আমি বলতে পারছি না। তবে একটা কথা এখানে বলে রাখা প্রয়োজন, আমাদের যে সাক্ষ্য আইন আছে, এভিডেন্স অ্যাক্ট, সেই এভিডেন্স অ্যাক্টে কিন্তু সাক্ষ্য ডিজিটাল বলি বা সেটা মানে যদি ফিজিক্যাল বলি, দুই পর্যায়ের সাক্ষ্যের যে সোর্সটা সেখানে কিন্তু আমাকে বর্ণিত করতে হবে। সাক্ষ্য শুধুমাত্র আমি একটা রেকর্ডিং নিয়ে আসলাম, এই রেকর্ডিংটা আমি কোথা থেকে নিলাম? আমি ইউনাইটেড কিংডমে আপনারা জানেন যে আমি বার ভোকেশনাল কোর্স সম্পন্ন করে ব্যারিস্টার হয়েছি, তো সেখানে কিন্তু এভিডেন্স অ্যাক্টের উপরে আমাদের সুনির্দিষ্ট পরীক্ষা হতো। এভিডেন্স যে কোনো ক্রিমিনাল প্রসিডিং এ জমা দেওয়ার আগে এভিডেন্সটি কি প্রক্রিয়ায় সংগ্রহ করা হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা যুক্তরাজ্যেও যেমনি করে গুরুত্বপূর্ণ, তাদের এভিডেন্স অ্যাক্ট অনুসারে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সাক্ষ্য আইনে সেটা কিন্তু পরিষ্কার করে বলতে হবে আমি এই এভিডেন্সটা কোত্থেকে পেলাম। আমি এভিডেন্স গ্রহণ, এভিডেন্স ভেরিফিকেশন এবং এভিডেন্স সাবমিশন, এটার প্রক্রিয়া যদি আমি অনুসরণ না করি, সেখানে কিন্তু ক্রিমিনাল প্রসিডিং প্রশ্নবিদ্ধ হয় এবং সেখানে কিন্তু কনভিকশন সম্ভব হয় না। You cannot prove anything beyond reasonable doubt if the collected evidence is obtained, first of all, unlawfully, and secondly, the source is not ever disclosed to the respective to the adjudicating tribunal or the court. সেটা কিন্তু যুক্তরাজ্য কিন্তু বহাল আছে। তো সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ন্যাশনাল সিকিউরিটি গ্রাউন্ডে সেই সমস্ত এভিডেন্স গুলো বলা হয় না। এইখানে এই এভিডেন্সটা কোত্থেকে নিয়েছে? প্রথমে যদি আমাকে যদি বলেন যে আমাদের যে টেলিকমিউনিকেশন মনিটরিং সেল আছে এনটিএমসি, তাদের কাছ থেকে কি সেটা এসেছে? আমি তো মনে করি না। এনটিএমসি বাংলাদেশের যেই আমি যদি বলি আড়িপাতা সংস্থা, এনটিএমসির পক্ষে দেশের সিটিং প্রধানমন্ত্রী এবং একজন সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়ালের কথা রেকর্ড করার মতন
আইনি বলি বা বাস্তব সক্ষমতা আছে কিনা সেটা তো আমি মনে করি না আছে, তখনও নেই, এখনো নেই। তো সেটা আমি তাহলে সোর্সটা কোত্থেকে আসলো, বিতর্কের প্রশ্নটা আমরা সোর্সটা কোত্থেকে? সোর্সটা গণমাধ্যম ডিসক্লোজ করতে বাধ্য না, অবশ্যই না, কিন্তু আপনি যদি ক্রিমিনাল প্রসিডিং এ সেটাকে ব্যবহার করবেন, হ্যাঁ আদালত চাইতে পারে কোথা থেকে এটা এসেছে, আদালতকেও ক্ষেত্র বিশেষে সংবাদকর্মী তার সোর্স ডিসক্লোজ করতে বাধ্য না যদি না এটা কেউ মামলা করে, কিন্তু সেক্ষেত্রে সেটা আনসেফ এভিডেন্স হিসেবে কনসিডার। হ্যাঁ আমি যে জায়গাটাকে আপনাকে প্রশ্ন করতে চাই, এই অডিওটি যদি সত্য হয়েও থাকে তাহলে ডেফিনেটলি এটি 5ই আগস্টের আগের অডিও, এবং তখন আপনারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। তো আপনারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন সময়ে সিটিং প্রাইম মিনিস্টারের এমন অডিও রেকর্ডিং কেমন করে হলো, কারা করলো, তারা কারা? সেই ক্ষেত্রে আমার সন্দেহের বিষয়টি, সিটিং প্রাইম মিনিস্টারের অডিও রেকর্ড করার মতন এখতিয়ার বলি বা সক্ষমতা বলি বা সদিচ্ছা বা ইচ্ছা যদি বলে থাকি, সেটা তো আমাদের যেই সেল, মনিটরিং সেল, তার তো সেটা নেই। সিটিং প্রাইম মিনিস্টারের হয়তোবা যার সাথে কনভারসেশন হয়েছে সে রেকর্ড করে থাকতে পারে। সেই ক্ষেত্রে যেই সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়ালের কথাটা এখানে বলা হচ্ছে, গলা শুনে আমি একজনের গলা কিন্তু আমি সেটা বুঝতে পারছিলাম, যে ধারণা করছি আর কি, হয় যার সাথে কথাটা বলা হয়েছে তার রেকর্ডিং হতে পারে, অথবা এটা এনটিএমসির হতে পারে। এটার ছাড়া তো লফুল ইন্টারভেনশন যেটা তাহলে আপনারা দায়িত্বে থাকার সময়ে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা রাষ্ট্রের যারা দায়িত্বশীল পদে ছিলেন তাদের উপর আপনারা নিয়ন্ত্রণ হারিয়েছিলেন? যদি হারিয়ে থাকি এবং সেই নিয়ন্ত্রণ হারানো অবস্থায় যদি সেখানে অত্যাধিক বল প্রয়োগ এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকে, তাহলে তো অবশ্যই সেটাও কিন্তু তদন্তযোগ্য, এবং সেগুলো সবকিছু কিন্তু ফিঙ্গার পয়েন্টিংটা হচ্ছে কিন্তু সেই কথাটার উপরে, মেটিকুলাস ডিজাইন। অর্থাৎ এই ডিজাইনাররা, দ্য ডিপ স্টেট দ্যাট উই আর টকিং অ্যাবাউট হিয়ার, দ্য ডিপ স্টেট, দ্য নেম যেটা আসছে বারবার, যেটা পরিকল্পিতভাবে মাস্টার মাইন্ডরা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে রেজিম চেঞ্জ, অর্থাৎ সরকার উৎখাতের যে পরিকল্পনার অংশ হিসেবে সেই কাজটা যেখানে হয়েছে, আমাদের তো সেখানেই তাহলে ফিঙ্গার পয়েন্ট করতে হবে, যেখানে সুনির্দিষ্টভাবে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা কম্প্রোমাইজড হলো, রাষ্ট্রের টেলিকমিউনিকেশন মনিটরিং সেল কম্প্রোমাইজড হলো, এবং রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কম্প্রোমাইজড হওয়ার মাধ্যমে, অথবা মোটিভেটেড হয়ে, অথবা কনস্পিরেসির শিকার হয়ে, অথবা সুনির্দিষ্টভাবে অর্থ বা নানান প্রলোভনের মাধ্যমে হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে থাকতে পারে। আপনি বলছেন কম্প্রোমাইজড হলো, কিন্তু এটা তো এমনও হতে পারে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যখন দেখলো যে আপনাদের বিরুদ্ধে একটি গণজোয়ার তৈরি হয়েছে, আপনাদের বিরুদ্ধে সাধারণ নাগরিকরা অনাস্থা জ্ঞাপন করে রাস্তায় নেমে এসেছে, একটা অভ্যুত্থান হয়েছে, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব তো তখন জনগণের সাথে থাকা। তখনই তারা নিশ্চয়ই তারা বুঝতে পেরেছে যে জনগণের এই অভ্যুত্থানের পক্ষে তাদেরকে অবস্থান নিতে হবে, আপনাদের পক্ষে নয়। এটি তো তাহলে আপনাদের পরাজয়। সেই ক্ষেত্রে তো তারা লিথাল ওয়েপনের অনুমতি চাইতো না। তারা আত্মরক্ষার্থে, যদি আমি ধরে নেই যে তারা জনগণের সাথে, যদি আমি ধরে নেই যে জন সমর্থন হারিয়েছি আমি, তখন তো তার প্রয়োজন ছিল না লিথাল ওয়েপন ব্যবহার করার জন্য বা কোনো ওয়েপন ব্যবহার করার জন্য। কোথাও কি আমরা দেখেছি যে আমাদের কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা এমনকি আমাদের সেনাবাহিনীর সদস্যবৃন্দ জনগণের কাছে তার অস্ত্রশস্ত্র সবকিছু সমর্পণ করে দিয়ে আত্মসমর্পণ করেছে এবং সরকারের প্রতি অনাস্থা দিয়েছে? সেটা তো কোথাও দেখিনি। সেনাপ্রধান যখন 5 তারিখ ভাষণ দিলেন এবং সেই ভাষণে যখন তিনি বললেন যে নির্দেশনা দেওয়া হয়েছে কোথাও গুলি ছোড়া হবে না বা কোথাও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে না, তার পরবর্তীতে যে অরাজকতাটা সৃষ্টি হয়েছে, তার আগেও তো সেই সিদ্ধান্ত বা ঘোষণার আগেও তো কোথাও দেখিনি, এমনকি তার বাহিনীর কোনো সদস্য তো সেখানে মানে তাদের যে এপিসি বলি, তাদের যে অস্ত্র বলি বা যাই বলি না কেন, সেগুলো ছেড়ে কোথাও জনগণকে বিলিয়ে দিয়েছে। তারপরে কি হয়েছে? তারপরে সকল থানাগুলো লুট হলো, থানার অস্ত্রগুলো নিয়ে যাওয়া হলো, থানায় বৈধভাবে রাখা অস্ত্র যেমনি নিয়ে যাওয়া হলো,
এবং অবৈধ অস্ত্র সাক্ষ্য হিসেবে যেগুলোকে রাখা হয়েছে তাও নিয়ে যাওয়া হলো। এই মুহূর্তে বাংলাদেশে সেই 5ই আগস্টের ভাষণ পরবর্তী সময়ে লুট হয়ে যাওয়া প্রায় 10,000 অস্ত্র, সেখানে এস্টিমেশন আছে যে 10,000 অস্ত্র লুট হয়েছে, এর মধ্যে 30% উদ্ধার হয়েছে, অর্থাৎ 7,000 অস্ত্র এখনো যে সমস্ত ব্যক্তিরা এই দাঙ্গার সাথে জড়িত ছিল, সন্ত্রাসের সাথে জড়িত ছিল, মানুষ হত্যার সাথে জড়িত ছিল, তাদের হাতে রয়ে গিয়েছে এবং তারা এখনো সেই অস্ত্র নিয়ে ঘুরছে। তারা এখনো সেই অস্ত্র নিয়ে কিংস পার্টি বলি বা অন্যান্য রাজনৈতিক দল যারা এই জঙ্গি উত্থানের সাথে জড়িত, তারা তাদের কাছে সেই অস্ত্রগুলো গিয়েছে। এবং এই যে নরসিংদীর কথাটা আমরা বলছি, আপনি দেখবেন নরসিংদী কারাগারে সুনির্দিষ্টভাবে সেখানে কিছু জঙ্গি সেখানে বন্দী ছিল, আর আজকে সেই বন্দীদেরকে শুধুমাত্র ছেড়ে দেওয়া হলো না, এই বন্দীদেরকে সুনির্দিষ্টভাবে ডিফেন্ড করা হচ্ছে। এই জুলাই মাসে সংঘটিত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দুর্ভাগ্যজনক যে ঘটনা, যে কারণে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থনৈতিক স্থবিরতা সৃষ্টি হয়েছে, আমাদের পরম বন্ধু জাপানের জাইকা তার টিম উইথড্র করে নিতে বাধ্য হয়েছিল। হোলি আর্টিজান, হ্যাঁ, সুনির্দিষ্টভাবে সারা বিশ্ব সেখানে প্রকাশ করেছে। হোলি আর্টিজানে আপনার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তারা হলেই যে জঙ্গি হবে না তা তো না। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, সেখান থেকেও তো জঙ্গি পয়দা হয়েছে। শুধু বিশ্ববিদ্যালয় হলে যে জঙ্গি হবে না তা তো কোনো গ্যারান্টি নেই, তাই না? একটা মানুষের যদি মানসিক বিকৃতি আসে সে জঙ্গি হতেই পারে। তো সেই ক্ষেত্রে এই যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী মিলে আরো কয়েকটি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী মিলে হোলি আর্টিজানের হত্যাকাণ্ডটা ঘটালো, সেটা আজকে ডিএমপি কমিশনার বলছে সেগুলো সব নাটক ছিল। সেখানে তার পুলিশের সদস্য নিহত হয়েছেন, সেনাবাহিনী সেখানে অভিযান চালিয়েছে। তো সবকিছু মিলিয়ে আজকে বাংলাদেশ, আমি মনে করি পৃথিবীতে একমাত্র রাষ্ট্র যেই রাষ্ট্রে জঙ্গিদেরকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্র সেখানে নিজেরাই উদ্যোগী হয়ে বিবৃতি দিচ্ছে। মালয়েশিয়ান সরকার কিন্তু আমাদের বিরোধী না, এমনকি বর্তমান যে অবৈধ ইউনুস সরকারের সাথে তার সখ্যতার কথা আমরা জানতে পেরেছি, কিন্তু তাদের সিকিউরিটি এস্টাবলিশমেন্ট, সেটি আমরা যাব, এই প্রসঙ্গটি শেষ করতে চাই। তাহলে মারণাস্ত্র ব্যবহার করবার জন্য যে নির্দেশনা দিয়েছিলেন, যে পরিস্থিতিতে দিয়েছিলেন, কিন্তু 1400 মানুষ যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এই হত্যাকাণ্ডের জন্য এই নির্দেশনাটিকে এভিডেন্স হিসেবে ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত করার জন্য কি যথেষ্ট নয়? অবশ্যই নয়। ওই যে আমি বলছিলাম যে এভিডেন্স কোথা থেকে নিয়েছেন, কি প্রক্রিয়ায় নিয়েছেন এবং কোন কনটেক্সটে সেই এভিডেন্সটা সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু ফৌজদারি আইনে প্রমাণ করতে হবে এবং সেটা প্রকাশ করতে হবে। সেই এভিডেন্স যদি অবৈধভাবে নেওয়া হয়ে থাকে, সেটার কনটেক্সটটাও দেখাতে হবে কি কারণে আপনি অবৈধভাবে এভিডেন্সটা নিয়েছেন এবং আদৌ কি সেটা এভিডেন্স কিনা। এখন সেই এভিডেন্সকে যথার্থতা দেওয়ার জন্য নিশ্চয়ই ভবিষ্যতে বলা হবে এই অবৈধ ট্রাইব্যুনালে বিবিসি প্রকাশ করেছে এবং তারা ইনভেস্টিগেশন করেছে, এবং সুতরাং এই এভিডেন্সটি সত্য। এই নাটকটার জন্যই তো তারা হয়তোবা এই কাজটি করিয়েছে, তাই না? যেহেতু ফৌজদারি কার্যবিধি অনুসারে কিন্তু আমাদের এভিডেন্স অ্যাক্ট কিন্তু সেখানে মেনে চলতে হবে। তো এটা কোনোভাবেই যথেষ্ট নয়, বিচারিক মানদণ্ডে কোনোভাবেই যথেষ্ট নয়। তবে এটি একটি যেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে এইটা এই ড্রামাটা এখন মঞ্চায়ন করা হয়েছে। এখানে একটি প্রশ্ন আসছে, যতদূর জানা গেছে এটা হোলি আর্টিজানে হামলায় সরকার ভয়েস রেকর্ডের আংশিক অংশ তাই দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। আপনি কি তাই মনে করেন? এই নির্দেশনাটি হোলি আর্টিজানের সময় দেওয়া হয়েছিল পুলিশকে? হতে পারে, কারণ হোলি আর্টিজানের যেই ঘটনাটি ঘটলো সেখানে কিন্তু সরকারের কাছে তথ্য আসলো যে বেশিরভাগ যেই বন্দী যারা ছিল তাদেরকে হত্যা করা হয়েছে, কুপিয়ে হত্যা করা হয়েছে। সেই ক্ষেত্রে যে সমস্ত জঙ্গি সেখানে আটকে ছিল, সেই জঙ্গিদের বিষয়ে লেথাল ওয়েপন ব্যবহার করার ক্ষেত্রে যেহেতু আর কোনো ঝুঁকি নেই, বেশিরভাগ বিদেশি যাদেরকে হত্যা করা হয়েছে তার এবং বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হলো, সেক্ষেত্রে লেথাল ওয়েপন ব্যবহার করা ছাড়া তার কোনো উপায় ছিল না। তো সেক্ষেত্রে লেথাল ওয়েপন ব্যবহার করার অনুমতিটা হয়তো বা দেওয়া হয়েছিল। তো সেটা যদি সেখান থেকে হয়ে থাকে, আমি সেটার ক্ষেত্রেও আমি বলবো বিতর্ক করার থাকলে তো আমি সেখানেও বিতর্ক করতে পারি, কিন্তু এখন যেই তথাকথিত অভ্যুত্থানকে গ্লোরিফাই করার জন্য
সেটাকে আরো বেশি ফুলিয়ে ফাঁপিয়ে সেটাকে শহীদি মর্যাদা দেওয়ার জন্য এই কাজটা করা হচ্ছে। কিন্তু আপনাদের বিরুদ্ধে একটা সবচেয়ে বড় অভিযোগ যে আপনারা আপনাদের বিরুদ্ধে কোনো কিছু গেলেই সবাইকে একদম গণহারে জঙ্গি বানিয়ে ফেলেন, অপরাধ প্রমাণিত হবে এবং তিনি জঙ্গিবাদের সাথে যুক্ত কিনা সেটি প্রমাণ করবার আগে ঢালাও ভাবে আওয়ামী লীগের বিরোধিতা করা মানে হচ্ছে জঙ্গিবাদ। এই ন্যারেটিভটি আওয়ামী লীগ কেন স্ট্যাবলিশ করেছে? দেখুন, যদি আমরা সেই কাজটি করে থাকি সেটা নিশ্চয়ই অনৈতিক, অবৈধ এবং অনুচিত হয়েছে যদি আমি করে থাকি। এখন যে সমস্ত ব্যক্তিদেরকে জঙ্গিবাদের কারণে গ্রেফতার করা হয়েছে বা জঙ্গি সংশ্লিষ্টতার কারণে তাদেরকে মানে আটক করা হয়েছে, তাদের মধ্যে কতজন ছিলেন আসলে বিএনপি জামাতের সদস্য? অ্যান্টি টেরোরিজম আইন যেটা আছে, জঙ্গিদের বিষয়ে যেই প্রক্রিয়ায় আমরা তাদেরকে দোষী সাব্যস্ত বা মামলা হয়েছে, সেখানে কিন্তু বিএনপি জামাতের কর্মীরা কিন্তু সেভাবে নেই। সেখানে বিস্ফোরক মামলা কিন্তু জঙ্গিবাদের মামলা নয়, বা আমি যদি বলি মার্ডার কেসের মামলাগুলো হয়েছে, জ্বালাও পোড়ার মামলাগুলো হয়েছে, ভাঙচুর ধ্বংসাত্মক কাজের মামলাগুলো, সেগুলো কিন্তু জঙ্গি ট্যাগ দিয়ে হয়নি। জঙ্গি শব্দটা আমরা ব্যবহার করেছি রাজনৈতিক যে রেটরিক আমরা যেটা বলি, আলোচনার অংশ হিসেবে। কিন্তু আপনি যখন মামলা দেখবেন, যখন আইনি প্রক্রিয়া দেখবেন, সেখানে কিন্তু বিএনপি বা জামায়াতে ইসলামীর কতজন কর্মীকে জঙ্গি ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে। আর সত্যিকার অর্থে, এবং আমি তো এটাও দেখেছি আওয়ামী লীগের নামধারী, পদবিধারী, কর্মী, পরিচয়ধারী অনেক ব্যক্তিকেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জঙ্গি হিসেবে কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে এবং তাদেরকে কিন্তু গ্রেফতার করে আটকও করা হয়েছে। এবং অনুরূপভাবে সরকারি অনেক কর্মচারী কর্মকর্তাদের মধ্যেও যেহেতু এই আলোচনাটা ছিল, সেখানেও কিন্তু 9/11 পরবর্তী পরিস্থিতিতে কিন্তু অনেককে কিন্তু সেভাবে করে কিন্তু দেখা গিয়েছে। আমরা দেখেছি কিছু বাহিনীর সদস্যরা সিরিয়াতে আইএস, যেটা ইসলামিক স্টেট, সেখানে পালিয়ে গিয়ে সেখানে আপনার যোগ দিয়েছে এবং তাদের অর্থ নিয়েছে তাদের জন্য। এই যে মেজর জিয়া নামক একজন ব্যক্তি সেনাবাহিনী থেকে তাকে এক্সপেল করা হলো, সে সিরিয়াতে আইএসএ গিয়ে যোগদান করলো। সে তো বিএনপিরও কর্মী নয়, সে জামাতেরও কর্মী নয়। জামায়াত বা বিএনপি আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, কিন্তু আমাদের শত্রু আমরা বলছি না। জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন, ছাত্র শিবিরের কার্যকলাপের বিষয়ে সারা দেশব্যাপী নয়, আন্তর্জাতিকভাবে সেটা পরিচিতি পেয়েছে। তাদের যেই সুনির্দিষ্ট টার্গেট বা অ্যাটাক, সেক্ষেত্রে তারা মানে অলমোস্ট অন দ্য ভার্জ অফ জঙ্গিবাদ। এবং পরবর্তীতে আমরা যখন তাদেরকে নিষিদ্ধ করলাম অ্যান্টি টেরোরিজম আইন অনুসারে, সন্ত্রাসবাদ বিরোধী আইন অনুসারে, তখন সে কিন্তু অফিসিয়ালি জঙ্গি হিসেবে কিন্তু মানে প্রচারিত হলো। তার আগ পর্যন্ত কিন্তু 13ই আগস্ট বোধহয়, 13ই আগস্ট বা 2রা আগস্ট, তার আগ পর্যন্ত কিন্তু অফিসিয়ালি জামায়াতে ইসলামী আইনত কিন্তু জঙ্গি সংগঠন হিসেবে কিন্তু নির্দিষ্ট হয়নি। আচ্ছা, এখন আমরা আজকে দেখেছি যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন হতে পারে। আপনি কি মনে করেন যে এই প্রতিবেদনটি নির্বাচনের আগে আপনার দলের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রীকে একটি মামলা দিয়ে নির্বাচনে অযোগ্য ঘোষণা করবার জন্য একটি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, যে নির্বাচনের আগেই একটা মামলার রায় দেওয়ার জন্য এই প্রতিবেদনটি যথেষ্ট গ্রাউন্ড তৈরি করবে? তারা তো তাদের যে ডিজাইনের অংশ হিসেবে কিন্তু আওয়ামী লীগ অ্যানাহিলেশনের কাজটা কিন্তু ওই 5ই আগস্টের আগ থেকেই শুরু করেছে এবং সেটা চলমান। 5ই আগস্টের পরবর্তীতে সকল কাজ কিন্তু তাদের যে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে কিন্তু তারা করে যাচ্ছে। শুধুমাত্র তৃণমূল পর্যায়ে আমাদের কর্মীদেরকে নিধন, গ্রেফতার, হত্যা, সেটার পাশাপাশি সুনির্দিষ্টভাবে নিষিদ্ধ করা, একটা নাটক মঞ্চায়ন করা, যমুনার বাইরে কিছু ড্রামা করলো তারা, তাদের লোকজন নিয়ে আসলো, ঠান্ডা পানি ছেটালো, জল দিল, সেখানে পানি দিল, পানি দিয়ে খাবার দাবার দিয়ে তাদের দাবিটাকে আবার তারা সামনে নিয়ে বললো নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে। তারা করলো, তো সুন্দর একটা নাটক তারা করলো। আপনারাও করেছেন গণজাগরণ মঞ্চের শুরুর দিকে, আপনারা গণজাগরণ মঞ্চের কে আমি নাটক বলবো না, সেটা
সাধারণ আপনাদের সহযোগিতা ছিল গণজাগরণ মঞ্চের শুরুর দিকে, কিন্তু আবার আপনাদের যখন সহযোগিতা থাকাটাকে আমি যদি বলছি সহযোগিতা থাকাটাকে আমি নাটক বলছি না, সহযোগিতা ছিল, অবশ্যই ছিল, একটা নৈতিক দাবির পক্ষে তো আমার সহযোগিতা থাকবে। তা আপনারা যদি এটা করতে পারেন ওনারা করতে পারবে না কেন? না, তারা তো নিষিদ্ধ করার জন্য এবং মানে প্রথমে বললো সেখানে সভা সমাবেশ করা যাবে না, ডেকে এনে ভাড়াটিয়া দিয়ে বিরিয়ানি খাইয়ে সভা সমাবেশ করিয়ে তাদের উপরে জলকামান থেকে পানি ছিটিয়ে ঠান্ডা শীতল আবহাওয়া পরিস্থিতি সৃষ্টি করে তাদেরকে সেখানে ডেকে নিয়ে গিয়ে বললো যে না ঠিক আছে, তাদের দাবির প্রেক্ষিতে দাবিটা তারা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করলো, দাবিটা তারা আর্টিফিশিয়ালি বাস্তবায়ন করলো। এগুলো সবই ওই প্যাকেজের অংশ। এবং দেখেন কোনো কারণ ছাড়া, কোনো আলোচনা ছাড়া, কোনো শুনানি ছাড়া আমাদের নেত্রীকে তারা আদালত অবমাননার জন্য 6 মাসের কারাদণ্ড দিয়ে দিল, অথচ তার বিরুদ্ধে 200টা মামলা কিন্তু তারা পেন্ডিং রেডি করে রেখেছে। মানে শুরু করলো আদালত অবমাননা দিয়ে এবং সেখানে 6 মাসের কারাদণ্ডও দিয়ে দিল তারা। এগুলো আসলে মানে মানহানি করা, তারপরে পলিটিক্যালি হ্যারাস করা, এগুলো সব প্রক্রিয়াটার অংশ এবং সেদিকে তারা হাঁটছে। তবে আমাদের আত্মবিশ্বাস আছে এতটুকু পর্যন্ত যাওয়ার সেই সক্ষমতা এই সরকারের নেই। এই সরকার তো এখনো রাজনৈতিকভাবে বিএনপি এবং জামায়াতের উপরে নির্ভরশীল, পাশাপাশি তাদের যে সাংবিধানিক এখতিয়ার সেটা তো শূন্য। বিশেষ করে গতকাল উচ্চ আদালত যখন রায় দিয়েছে, যদি আমি ধরে নিই ঠিক আছে তত্ত্বাবধায়ক সরকারের যে সংশোধনী বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সেখানে এনেছে, সেটাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে আদালত ভিন্ন সিদ্ধান্ত দিয়েছে। সেই সিদ্ধান্তটা আসার পরে এই তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার তো সাংবিধানিকভাবে এবং উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অবৈধ হয়ে যায়, কারণ তাদের আর কোনো এখতিয়ার নেই। তাদের এখন নির্বাচন করতে হবে এবং তাদেরকে প্রথমে পদত্যাগ করতে হবে। অন্তর্বর্তীকালীন শব্দটাই তো সংসদ আমাদের সংবিধানে নেই। সুতরাং এই ব্যক্তিকে হয় নতুন করে তত্ত্বাবধায়কের পদ বা তত্ত্বাবধায়ক সরকারের রূপ ধারণ করতে হবে, নয়তো তাকে একটা কনস্টিটিউশনাল রেফারেন্সের জন্য, প্রেসিডেন্সিয়াল রেফারেন্সের জন্য অ্যাপিলেট ডিভিশন থেকে একটা লিগ্যাল একটা আপনার ওপিনিয়ন নিতে হবে, রায় নিতে হবে। না, এই সরকারের ম্যান্ডেট তো তারা বলছেন যে সুপ্রিম কোর্টের বেঞ্চ থেকে আদেশ নিয়ে ওনারা এটা করেছেন এবং সামনে জুলাই সনদ রয়েছে এবং রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জুলাই সনদ বাস্তবায়ন করে এই সরকার ম্যান্ডেট নেবে। সেখানে একটা মানে এটা একটা হাস্যকর পরিস্থিতি। প্রেসিডেন্সিয়াল রেফারেন্স নাম্বার 1 বোধ হয়, প্রেসিডেন্সিয়াল রেফারেন্স নাম্বার 1 অফ 2024, রাষ্ট্রপতির প্রথম রেফারেন্স টু দ্য সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশন। তো অ্যাপিলেট ডিভিশনের আমাদের চিফ জাস্টিস মহোদয় তখন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন এবং তার সাথে আরেকজন জাস্টিস, তার সাথে ইকবালুর রহিম, আমাদের এনায়েতুর রহিম জাস্টিস অফ দি অ্যাপিলেট ডিভিশন, তিনিও সেখানে ছিলেন। দুজন জাস্টিস অ্যাপিলেট ডিভিশনের সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত তালিকায় আমরা দেখেছি যে তারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে নিরাপত্তার স্বার্থে। তো যেখানে দুজন জাস্টিস ক্যান্টনমেন্টে অবস্থিত আর অন্যান্য জাস্টিসের কোথায় আমরা জানি না, সেখানে 24 ঘন্টার মধ্যে একটা সুপ্রিম কোর্টের রেফারেন্স আবিষ্কার করা হলো, প্রকাশ করা হলো এবং সেটা কয়েক লাইনের, যে সুপ্রিম কোর্ট ওপিনিয়ন দিয়ে দিলেন যে একটা সরকার সেখানে এখন গঠন করা যাবে, অন্তর্বর্তীকালীন সরকার। চিফ জাস্টিস নেই, কোর্ট বসেনি, বেঞ্চ অফিসার জানে না, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল জানে না, রেফারেন্স দেওয়া মহামান্য রাষ্ট্রপতি নিজেই জানেন না তিনি রেফারেন্স দিয়েছেন, এবং রেফারেন্স দিয়ে তারা এখন সাংবিধানিক একটা লিফলেট তৈরি করলেন। মিথ্যা লিফলেট, রায় বলা যাবে না, মিথ্যা লিফলেট, লিফলেটের সরকার। এই লিফলেটের রায় দিয়ে একটা লিফলেট গভর্নমেন্ট কতদিন টিকে সেটা তো আমরা জানি। তো সেখানে এখন পর্যন্ত আমরা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন পরিস্থিতি তো আর নতুন নয়। এর আগে আপনি স্বাধীনতার পরে আপনি যদি সেনা শাসক এরশাদের রাষ্ট্র ক্ষমতায় আসন এবং এর আগে আপনি যদি জিয়াউর রহমানের ক্ষমতা আসন বা গণভোটের কথা বলেন, এগুলো তো সংবিধানে ছিল না। জিয়াউর রহমান যেই সময়টিতে তিনি দায়িত্ব পালন করেছেন, তিনি যেভাবে রাষ্ট্রপতি হয়েছেন, সেটাও তো সংবিধানে ছিল না। কিন্তু এই সরকার তো বৈধতা পেয়েছে এবং এরশাদের সরকারও বৈধতা পেয়েছে। তো এর পরবর্তী সময়ে এখন যদি অন্তর্বর্তীকালীন সরকার আসে, তো সেটির বৈধতা আপনি
কেন দেবেন না? এবং সাধারণ জনগণের ম্যান্ডেট নিয়েই তো এসেছে, জনগণের অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকার গঠিত হয়েছে, তো জনগণের ম্যান্ডেট তো তারা পেয়েছে, ভোট হয়নি কিন্তু সাধারণ জনগণের ম্যান্ডেট তো তারা নিয়েছে। অভ্যুত্থান কখনো ম্যান্ডেট তৈরি করে না, অভ্যুত্থান কিন্তু আইনি কোনো কাজ নয়। অভ্যুত্থান নাকি দাঙ্গা সেই বিষয়ে তো আমাদের একটা সকলেরই একটা মতামত আছে বা অভিমত আছে। এটা কি অভ্যুত্থান ছিল নাকি দাঙ্গা ছিল? দাঙ্গা পরিস্থিতিতেও কিন্তু সরকারের পতন হয়। অভ্যুত্থান সেটা আপনি বলতে পারেন, আপনি কিভাবে সেটাকে রং মাখাবেন তার উপর নির্ভর করছে। এখন এর আগে আমি যদি বলি সামরিক সরকার গুলো এসেছে, সেক্ষেত্রেও কিন্তু উচ্চ আদালতে একটা ন্যূনতম শুনানি হয়েছে। এই ধরনের অরাজক পরিস্থিতি এর আগে কখনো হয়নি। পরবর্তীতে কিন্তু সেই সমস্ত তথাকথিত সামরিক টেক ওভারকে কিন্তু অবৈধ ঘোষণা করা হয়েছে। সেই ক্ষেত্রে অভ্যুত্থান বলি বা মিলিটারি টেক ওভার বলি, সেগুলো সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলতে হবে, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতে হবে, তাই না? আপনি তো ইতিহাস থেকে সেই সরকারগুলোকে বাদ দিতে পারবেন? অবশ্যই না। তো যেখানে আমার চিফ অ্যাডভাইজারের কোনো পদ বর্তমান সংবিধানে নেই, তখনও তো রাষ্ট্রপতির পদ ছিল। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রপতির পদ তিনি নিয়েছেন, সেটা কিভাবে নিয়েছেন সেই আলোচনায় গেলাম না। পদটা তো ছিল, সে পদে গিয়ে তিনি বসেছেন, তাই না? পদ তো ছিল না সেটা তা তো না। হ্যাঁ, ভাইস প্রেসিডেন্টও ছিল। সংবিধানের ব্যত্যয় ঘটেছে তো, যে প্রক্রিয়ায় তিনি রাষ্ট্রপতি হয়েছেন সেই প্রক্রিয়াটি অসাংবিধানিক ছিল, সেটির কথাই বলছি। তো সেখানে যদি আপনি এটি মেনে নিতে পারেন, এবং তার পরবর্তীতে সরকার কিন্তু আপনারাই গঠন করেছেন। প্রক্রিয়ার ব্যত্যয় আর পদের আপনার এক্সিস্টেন্স, পদটা তো অন্তত ছিল। এখানে তো তার জন্য পদ সৃষ্টি করা হয়েছে, চিফ অ্যাডভাইজারের পদে তো নেই। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন প্রেসিডেন্ট হিসেবে, জেনারেল জিয়াউর রহমান প্রেসিডেন্টের চেয়ারে গিয়ে বসলেন, তাই না? চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটরও হলেন তিনি, একই পদে নানান ধরনের পদ, কিন্তু সকল পদ ছিল। প্রক্রিয়ার ক্ষেত্রে আপনি বলতে পারেন যে সমালোচনা আছে বা অবৈধ বা অসাংবিধানিক, সেটা বলা যেতে পারে। প্রেসিডেন্ট এরশাদেরও সেম, চেয়ারটা তো অন্তত পক্ষে লেখা ছিল প্রেসিডেন্ট। এবং এইখানে তো একটা আকাশ থেকে একটা নতুন শব্দ পয়দা করা হলো। এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা প্রেসিডেন্ট এরশাদও কিন্তু বাংলাদেশের নাগরিক ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন, তাদের ন্যূনতম একটা সাংবিধানিক পদ ছিল, তাই না? তো সেই ক্ষেত্রে আমি তাদের প্রক্রিয়াগত বৈধতার কথা বলছি না। জিয়াউর রহমান তো তিনি তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কারো কোনো সন্দেহ নেই। এবং তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সেখানে একটা গুরুত্বপূর্ণ পদে ছিলেন। একইভাবে প্রেসিডেন্ট এরশাদ was the chief of the armed forces at that time. তো ডক্টর ইউনূসের তো একেবারেই প্যারাশুটেড, তার না আছে কোনো পদ, সে ইজ কনভিক্টেড ক্রিমিনাল। জিয়াউর রহমান কনভিক্টেড ক্রিমিনাল ছিলেন না তো। যারা অভ্যুত্থান করেছেন তারা চেয়েছেন প্রফেসর ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করবেন, তারা আমন্ত্রণ গ্রহণ করে ম্যান্ডেট নিয়েছেন।